তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। আচ্ছা, আমরা প্রোপাগেশনের গ্রাফটিং এর 3 নম্বর গ্রাফটিং যেটা আমরা করেছি সেটা হলো ক্লেফট গ্রাফটিং। তো আমি বলেছিলাম যে প্রোপাগেশনে যে লেয়ারিং, স্টেম কাটিং এগুলো ম্যাডাম পড়িয়েছেন, আর আমি পড়াবো গ্রাফটিং এবং বাডিং। তো গ্রাফটিং এ আমাদের যে 3টা পার্ট ছিল প্র্যাকটিক্যালের, সে 3টা আমাদের পড়ানো হয়েছে। এরপরে আমরা বাডিং এ যাব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা আজকে হলো বাডিং এর কিছু বাডিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা প্লাস কিছু থিওরিটিক্যাল পড়াশোনা করব। আজকে আমরা কোনো প্র্যাকটিক্যাল ক্লাস করছি না, রাইট? বুঝতে পারছো আমার কথা? জি ম্যাম, বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আজকে আমরা চলে যাব গ্রাফটিং শেষ করে বাডিং এ। দেখো, লাস্ট ক্লাসে যখন আমি পড়িয়েছিলাম গ্রাফটিং এর ডিসঅ্যাডভান্টেজ পর্যন্ত পড়ানো হয়েছে। করব বাডিং। বাডিং ওয়ান কাইন্ড অফ গ্রাফটিং। বাডিংও কিন্তু একটা ভেজিটেটিভ প্রোপাগেশন মেথড। গ্রাফটিং, বাডিং, কাটিং, লেয়ারিং এগুলো হলো ভেজিটেটিভ প্রোপাগেশন মেথড। ভেজিটেটিভ প্রোপাগেশন মেথডটা কোনটা জানো? যে মেথডে আমরা সিড ছাড়া আদার পার্ট, প্ল্যান্টের আদার পার্ট দিয়ে যখন প্রোপাগেশন করি তখন সেটাকে বলা হয় ভেজিটেটিভ বা অ্যাসেক্সুয়াল প্রোপাগেশন, ঠিক আছে? তো সেরকমই বাডিং হলো ওয়ান কাইন্ড অফ গ্রাফটিং। বাডিং হলো ওয়ান কাইন্ড অফ গ্রাফটিং। তাহলে এটার নাম বাডিং কেন? বাডিং এর ক্ষেত্রে আমরা যে সায়নটাকে চুজ করব বা যে সায়নটাকে ইউজ, সেখানে অনলি ওয়ান বার্ড, একটা সিঙ্গেল বার্ড ইউজ হবে অ্যাজ এ সায়ন আমরা ইউজ করব। এই যে প্রসেস, বার্ডটাকে সায়ন হিসেবে ইউজ করার যে প্রসেস, এই যে প্রসেস এটাকেই বলা হচ্ছে বাডিং। গ্রাফটিং এর ক্ষেত্রে আমরা কি করছি, আমরা যে সায়নটা চুজ করেছিলাম সেই সায়নে কিন্তু অলমোস্ট 3টা নোট ছিল, 3টা বার্ড আমার থাকবেই, কিন্তু 3-এর চেয়েও অধিক বার্ডও পারতো। কিন্তু বার্ডিং এর ক্ষেত্রে কিন্তু আমার এটা একদম মানে সুস্পষ্ট যে আমার এখানে একটা বার্ডই থাকবে, আমাকে একটা বার্ডকেই সায়ন হিসাবে ইউজ করতে হবে। যদি আমি একটা বার্ডকেই সায়ন হিসেবে ইউজ করি তাহলে সেটা হবে বার্ডিং। যদি আমি একাধিক বার্ডকে সায়ন হিসেবে ইউজ করি তখন কিন্তু সেটা চলে যাবে গ্রাফটিং। এম আই ক্লিয়ার? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? জি ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা, তার মানে বার্ডিংটা হলো ওয়ান কাইন্ড অফ গ্রাফটিং। গ্রাফটিং এর মতো এখানেও আমি হলো সায়ন হিসাবে জয়েন করাবো রুট স্টকের সাথে, কিন্তু গ্রাফটিং এর সাথে বার্ডিং এর পার্থক্যটা হলো গ্রাফটিং এ একাধিক বার্ড থাকে, কিন্তু বার্ডিং এ শুধুমাত্র একটা বার্ড থাকবে, ওই একটা বার্ডকে আমরা সায়ন হিসাবে ইউজ করব, ঠিক আছে? দেখো ডেফিনেশন সেটাই বলছে, বার্ডিং ইজ আ কাইন্ড অফ গ্রাফটিং হোয়ার এ সিঙ্গেল বার্ড ইজ ইউজড অ্যাজ সায়ন। সায়ন হিসেবে আমরা সিঙ্গেল মানে বার্ড ইউজ করি। ইন কন্ট্রাস্ট, গ্রাফটিং দ্য সায়ন কনসিস্ট এ শর্ট ডিটাচড পিস অফ স্টেম টিস্যু উইথ সেভারাল বার্ডস। যেখানে গ্রাফটিং এর ক্ষেত্রে আমরা যে স্টেমটাকে ইউজ করি সেই স্টেমে একাধিক বার্ড থাকে। গ্রাফটিং এবং বার্ডিং এর মধ্যে কখনো যদি তোমাকে বলে যে গ্রাফটিং এবং বার্ডিং এর মধ্যে ডিফারেন্সটা কি, এটা এক কথায় উত্তর হলো গ্রাফটিং এবং বার্ডিং এর মধ্যে পার্থক্য হলো বার্ডিং ওয়ান কাইন্ড অফ গ্রাফটিং, কিন্তু সেখানে সায়ন হিসেবে শুধুমাত্র একটা বার্ড ইউজ করা হয়। অপরপক্ষে গ্রাফটিং এর ক্ষেত্রে একাধিক বার্ড ইউজ করা হয়। দেখো ছবিগুলো তোমরা হয়তো দেখতে পাচ্ছ। দেখো এই যে আমরা বার্ডিং সাধারণত আমরা তো আমাদের আউটলাইনে দেখছি যে টি বার্ডিং, আই বার্ডিং, চিপ বার্ডিং, রিং বার্ডিং, প্যাচ বার্ডিং, এ ধরনের বার্ডিং গুলো ছিল। এখন দেখো এই যে দেখো টি বার্ডিং, আমরা সাধারণত প্র্যাকটিক্যালি টি বার্ডিংটা দেখিয়ে থাকি। আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস নিব তখন আরো ডিসক্রাইব করে আলোচনা করব, কিন্তু এখানে জাস্ট একটু বোঝানোর জন্য। দেখো টি বার্ডিং এর ক্ষেত্রে আমরা যখন বার্ডিংটা করছি, এই যে দেখো এটা হলো নোড,
এই নোড পোর্শন, এই যে সবুজ পাতাটা, এটা জাস্ট বোঝানোর জন্য যে এটা হলো বার্ড। এইটুকু পোর্শন দেখো, এই যে কেটে আমরা এইটুকু পোর্শন নিয়েছি, এই পোর্শনকে যখন আমি সায়ন হিসেবে চুজ করছি, দ্যাট মিনস শুধু এই বারটাকে দেখো, এই পুরো স্টেম থেকে যখন শুধুমাত্র এই বারটাকে আমি সায়ন হিসেবে চুজ করছি এবং সেই সায়নটাকে দেন আমি রুট স্টকে ইনসার্ট করছি, তখন সেই যে জয়েনিং প্রসেস, এই যে ওয়ান কাইন্ড অফ গ্রাফটিং হলো, এখানে যে জয়েনিং হচ্ছে, এটা কি বলা হচ্ছে? বাডিং। গ্রাফটিং এর ক্ষেত্রে কিন্তু আমরা একটা স্টেম কে সায়ন হিসেবে চুজ করছি, সেই স্টেমে একাধিক বাট ছিল, সেই স্টেমকে তখন বিভিন্ন অ্যাঙ্গেলে কেটে হয়তো স্ল্যান্টিং কাট দিয়ে অথবা দুই পাশে স্ল্যান্টিং কাট দিয়ে আমরা কি করেছি, রুট স্টকের সাথে ইনসার্ট করেছি, সেখানে একাধিক সায়ন ছিল, সেজন্য ওটাকে বলা হয় গ্রাফটিং। কিন্তু বাডিং এর ক্ষেত্রে অনলি ওয়ান বার্ড, দেখো টি বার্ডিং, এটাকে বলা হচ্ছে টি বার্ডিং। কেন টি বার্ডিং বলা হয়, এটা আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব তখন আমরা এটা জানবো যে টি বার্ডিং কেন করা হয়, কেন টি বার্ডিং বলা হয়। দেখো চিপ বার্ডিং, দ্যাট মিনস এখানে তোমাদের মনে হতে পারে ম্যাডাম দুইটাই একই রকম দেখতে, হ্যাঁ দুইটাই একই রকম দেখতে, কিন্তু নামে ডিফারেন্স আছে, এবং কেন সেটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে জানবো। চিপ বার্ডিং মনে হলো একটা পার্ট, দেখো এই যে দেখো বার্ড থেকে একটা পোর্শনকে আমি একটু কেটে জাস্ট বার্ডটাকে তুলে নিয়েছি, জাস্ট বার্ডটাকে তুলে নিয়ে এখানে আবার রুটসটাকে ইনসার্ট করেছি, এটা হলো চিপ বার্ডিং। তারপরে এই যে দেখো একটা রিং বার্ডিং, রিং বার্ডিং এর ক্ষেত্রে দেখো পুরো বাকলটাকেই তুলে নিয়ে আসছি, তুলে নিয়ে এসে এখানে, সরি এটা রিং বার্ডিং নয়, এটা হলো প্যাচ বার্ডিং। এই যে প্যাচ বার্ডিং দেখো এখানে হলো জাস্ট বোঝানোর জন্য করা হয়েছে, এখানে হলো ডিটেলসটা দেওয়া হয়েছে যে একটা একটা স্টেম থেকে বার্কের পুরো অংশটা তুলে নিয়ে রাউন্ড করে, এই যে সোজা করে কেটে রাউন্ড করে তুলে নিয়ে আমরা এই যে এভাবে ইনসার্ট করেছি, ঠিক আছে, আরেকটা গাছে গিয়ে রুট স্টকের গাছে গিয়ে ইনসার্ট করেছি, এটা হলো প্যাচ বার্ডিং। এই যে প্যাচ বার্ডিং এবং এই যে প্যাচ বার্ডিং, এই যে এইগুলো সাধারণত আমরা করছি যখন, তখন একটা বার্ড শুধু ইউজ হচ্ছে, দেখো এই যে এখানে আমরা ইউজ করছি, দেখো এখানে শুধুমাত্র একটা বার্ড আছে, একটা বার্ডকে যখন আমি সায়ন হিসেবে ইউজ করলাম তখন ম্যাম সেটা, বলো। বার্ড বলতে কি আমরা ওই যে নোডটাই কি বার্ড ম্যাম? হ্যাঁ নোডটা বার্ড, কারণ নোডেই আমার বার্ড তৈরি হয়। এই যে দেখো এই যে পোর্শনটা, এটাতে বুঝতে পারছো না, এই যে টি বার্ডিং এ দেখো এইটা হলো আমার নোড, নোড পয়েন্ট, ঠিক আছে, এটা কিন্তু না, এই যে ডালটা দেখা যাচ্ছে এটা কিন্তু না, এই নোড পয়েন্ট, এই নোড পয়েন্ট থেকেই আমার লিফ বের হয়, ওখান থেকেই কিন্তু বার্ড ছিল, বার্ড থেকে কিন্তু আমার লিফ বের হলো, দ্যাট মিনস ওই যে এক্সিল বা পয়েন্ট নোড থেকে, এখানেই হলো গিয়ে তোমার বার্ডের শুরু, এখানেই বার্ড তৈরি হয়। তুমি বলতেই পারো যে ম্যাডাম তাহলে কি আমরা নোটটাকে তুলতেছি, হ্যাঁ আমরা নোট পয়েন্টে বার্ডটাকে তুলতেছি, নোট পয়েন্টেই বার্ড হয়। হ্যাঁ তুমি যে প্রশ্নটা করেছো যে নোট পয়েন্টেই বার্ড তৈরি হয়। ম্যাম নোড আর Clear? বারের মধ্যে আসলে পার্থক্যটা কি? নোড আর বারের মধ্যে পার্থক্যটা কি? নোড আর বলি শোনো, তোমার হাত এবং ঘাড়ের মধ্যে একটা জয়েনিং পার্ট আছে কিনা, আছে কি? হাত এবং ঘাড়, আমাদের যে হাত আছে এবং ঘাড়, একটা সংযোগ স্থল আছে, আছে না? জি ম্যাম। জি ম্যাম আছে তো। আচ্ছা আমরা কি এখন বলতে পারবো যে ম্যাডাম হাত আর এই জয়েন্ট পয়েন্টটা, আর নোড হলো একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে আমার বার্ড তৈরি হয়, যে পয়েন্টে আমার বার্ড তৈরি হয়, যে পয়েন্ট থেকে আমার লিফ তৈরি হয়। লিফটা কি ছিল? লিফটা তো আগে বার্ড ছিল, সেই বার্ড থেকে লিফ মানে বার্ডটা যখন ব্লুম হয়েছে দেন লিফ বড় হয়েছে। নোড আমার সেই পয়েন্ট যেখানে আমার বার্ড তৈরি হবে, মানে কুড়ি তৈরি হবে, আর কুড়ি তো মানে নতুন নতুন কোনো জীবনের সঞ্চার। আমি কি বুঝাইতে পারছি যে বার্ড এবং নোড কি? যে প্রশ্নটা করেছো সে কি বুঝতে পেরেছো যে নোট কি আর বার্ড কি? জি আচ্ছা, নোট হলো সেই পোর্শন যে পোর্শন থেকে বার্ড তৈরি হয়, বার্ড থেকে কিন্তু কখনো নোড হয় না, নোডে বার্ড হয়। এটা যেন আবার ভুল না হয় তোমাদের, যে নোড আর বার্ড বুঝতে যেন ভুল না হয়, যে নোড হলো একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে যে পয়েন্টে বার্ড হচ্ছে। ওকে, আচ্ছা
এবার দেখো, সেদিন প্রশ্ন করেছিল যে ম্যাডাম কি হয় গ্রাফটিং কে, মানে কেটে জোড়া দিলাম, এখানে আসলে কি মেকানিজম হচ্ছে, কেনই বা হচ্ছে। আমি তোমাদেরকে বলেছিলাম এটা যখন আমরা অ্যাডভান্স ক্লাস করব তখন আস্তে আস্তে আমরা জানতে পারবো যে কেন দুইটা পোর্শন ডিফারেন্ট পোর্শনে এসে জয়েন করলাম আর জয়েন হয়ে গেল, যদি সাকসেসফুল হয় মানে কি কি কারণ হলে সেটা হবে, কি স্টেপ হতে হবে, কি মেকানিজম হতে হবে। তো আমরা এখন সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। লেখা আছে কন্ডিশনস ফর সাকসেসফুল গ্রাফটিং। একটা সাকসেসফুল গ্রাফটিং হওয়ার জন্য কি কি কন্ডিশন বা শর্ত প্রযোজ্য, যে এইগুলো না হলে কখনো সাকসেসফুল হবে না। গ্রাফটিং কখনো সাকসেসফুল রাখতে পারো কিন্তু সেটা আনসাকসেসফুল, কিন্তু সাকসেসফুল হতে গেলে অবশ্যই তোমাকে কিছু কন্ডিশন মেনটেন করতে হবে। এক, কম্প্যাটিবিলিটি অফ গ্রাফট ইউনিয়ন। আমি কার সাথে কার গ্রাফট করব অবশ্যই আমাকে সেটা মাথায় রাখতে হবে। আমি প্রথমেই তোমাকে বলেছি, যদি হিউম্যান বডি আমি চিন্তা করি, আমি যদি আমার কিডনির ট্রান্সপ্লান্ট করতে চাই তাহলে অবশ্যই আমাকে মানুষের কিডনি দিয়ে আমার কিডনিটাকে ট্রান্সপ্লান্ট করতে হবে। আমি কিন্তু কখনোই গরু বা ছাগলের কিডনি দিয়ে আমার কিডনিকে ট্রান্সপ্লান্ট করতে পারবো না। সেম অ্যাজ যখন আমি ম্যাঙ্গোতে গ্রাফট করব অবশ্যই ম্যাঙ্গোর সাথে ম্যাঙ্গোর গ্রাফটিং করব, ম্যাঙ্গোর সাথে কখনো জ্যাকফ্রুট বা বেরির গ্রাফটিং হবে না। এটা হলো কম্প্যাটিবিলিটি। এবং অবশ্যই মনে রাখতে হবে যে আমি যে ভ্যারাইটিটা চুজ করেছি, ধরো আমের ফজলি চুজ করলাম, তো রুটস থাকবে যে বয়সে থাকবে, আমার সায়নটা যে আমি চুজ করব সেই সায়নটাও যেন মোটামুটি সেম এইজের থাকে। সামঞ্জস্য না করতে পারি, সামঞ্জস্য যদি না করতে পারি তাহলে কিন্তু সেখানে সাকসেসফুল গ্রাফটিং হবে না। আমি এর আগে মনে হয় একদম যে আমাদের যে এজ ডিফারেন্স 3 ইয়ার্স একই রকম হবে না। তুমি তুমি চাইলেও এদের দুজনে একই রকম করে রাখতে পারবে না, কারণ তারা কম্প্যাটিবল নয়। ইয়ার্স এর সাথে 3 ইয়ার্স কে দাও, সে খুব স্বাভাবিকভাবে সেখানে সব অ্যাডজাস্ট করে নেবে। আবার 45 এর সাথে 45 অ্যাডজাস্ট করতে পারবে না। এটাই কম্প্যাটিবল হতে হবে, তোমার সামঞ্জস্য থাকতে হবে জিনিসটার। দেন ক্লোজনেস, দুইটা পার্টকে আমরা ক্লোজ নিয়ে এসে তারপরে ফিট করতে হবে। এবং ফিট করার সময় কারো ডায়ামিটার বেশি, মোটামুটি সেম ডায়ামিটার থাকে, মোটামুটি সেম বয়স থাকে, তাহলে যেটা হবে ইজিলি জয়েন হবে। দেন ক্যাম্বিয়াল কন্ট্যাক্ট। এখানে ক্যাম্বিয়াল কন্ট্যাক্টের ক্ষেত্রে বলা হয়েছে যে রুটস্টকের কন্ট্যাক্ট, রুটস্টকের ক্যাম্বিয়াম যে টিস্যু আছে বা ভাস্কুলার বান্ডেল আছে, এটার সাথে অবশ্যই সায়নের ক্যাম্বিয়াম বা ভাস্কুলার বান্ডেলকে কন্ট্যাক্ট করাতে হবে। দুটাকেই যাতে মিলে যায়, পাশাপাশি দুইটা ভাস্কুলার বান্ডেল যেন মিলে যায় সেটা দেখতে হবে। আমি রুটস্টকে যে পাশে স্ল্যান্টিং কাট দিলাম আর সায়নের স্ল্যান্টিং কাটটা অপোজিট দিয়ে আমি যদি টাই করে দেই, বেঁধে দেই, তাহলে কিন্তু হবে না। দুইটা ক্যাম্বিয়ামকে মুখোমুখি নিয়ে এসে দুটাকে সংস্পর্শে রেখে আমাকে টাই করতে হবে। দেন এই সমস্ত শর্তাবলীগুলো মেনটেন করলে আমরা আশাবাদী যে আমাদের গ্রাফটিংটা সাকসেসফুল হবে। দ্য মেইন স্টেপস ইন দ্য ফরমেশন অফ গ্রাফট ইউনিয়ন। এবার আসো যে আমি শর্ত মেনটেন করলাম, যে আচ্ছা ঠিক আছে আমি এরকম এরকম শর্তগুলো আমার দেয়া ছিল, আমি শর্ত মেনটেন করলাম, করে আমি গ্রাফটিং করলাম, আমার গ্রাফটিংও সাকসেসফুল হয়ে গেল যেহেতু আমি শর্তগুলো সব মেনটেন করছি। এখন কিউরিয়াস মাইন্ড, দুইটা প্ল্যান পার্ট, ডিফারেন্ট প্ল্যান পার্ট একত্রিত করলাম, জয়েন হয়ে গেল, হাউ ইজ ইট পসিবল? মেকানিজমটা কি, বিহাইন্ড দ্য রিজন, এটা কারণটা কি হতে পারে? সেটা হলো দেখো যে একটু খুব মানে মনোযোগ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করো, স্ক্রিনের দিকে না থাকে, আমি যে বলছি কথাগুলোকে একটু ইমাজিন করার চেষ্টা করো যে রুটস্টক এবং সায়ন দুইটা ডিফারেন্ট পার্ট। আমরা কিন্তু প্রথমেই বলছি যে
দুইটা পার্টের ক্যাম্বিয়ামকে আমরা একত্রিত করে দেব, দুইটা ক্যাম্বিয়ামকে একত্রিত করে দিব, দেন আমরা তাদেরকে জয়েন করব। এখন একত্রিত করার পর আসলে কি ঘটনা ঘটবে? স্বাভাবিকভাবেই রুট স্টকও নতুন করে সেল তৈরি করবে এবং সায়নও নতুন করে সেল তৈরি করবে। ওই কাটা পোর্শনটাই, যেই অংশটুকু আমরা এক্সপোজ করে জয়েন করেছি সেই কাটা পোর্শনেই রুট স্টক নতুন করে সেল তৈরি করবে, সায়নও নতুন করে সেল তৈরি করবে। যে সেলগুলো তৈরি হয় এগুলোকে বলা হয় প্যারেনকাইমা। তো যখন একাধিক সেল তৈরি হয়ে একইভাবে যদি আমি বলি যে রুট স্টক বাদ দিয়ে আমি যদি সায়নের কথা বলি, যে আচ্ছা ঠিক আছে রুট স্টক না বলে আমি সায়নে বলি, যে সায়নের দুইটা প্যারেনকাইমা সেলের মাঝখানে যে গ্যাপ সেখানে গিয়ে ঢুকবে রুট স্টকের একটা সেল, আবার সায়নের দুইটা প্যারেনকাইমা সেলের মাঝে যে গ্যাপ সেখানে গিয়ে ঢুকবে রুট স্টকের একটা প্যারেনকাইমা সেল। এভাবেই তো ইন্টারলক হবে। তাহলে কি হলো, যখন তারা ইন্ডিভিজুয়ালি সেল তৈরি করে সেখানে ক্যালাস তৈরি করলো, ক্যালাসগুলো যখন ইন্টারলক করবে, কাছাকাছি আসবে, সংস্পর্শে এসে যখন ইন্টারলকিং করবে, দেন তখন আমরা এটাকে দুইটা ইন্ডিভিজুয়াল না বলে একটা বলতে পারবো, কারণ এখানে কিন্তু সায়ন এবং আছে। এই পর্যন্ত কি বোঝা গেছে? মানে তোমরা কি ইমাজিন করতে পারতেছো বিষয়টা? আমি এই পর্যন্ত যে কথাটুকু বলেছি এটা কি বোঝা গেছে? জি ম্যাম। একটু মনোযোগ দিয়ে জাস্ট একটু কথাগুলো একটু চিন্তা করো, যে দুইটা প্ল্যান পার্ট আলাদা আলাদা করে সেল তৈরি করলো, সেই কাটা পোর্শনেই দুইজন দুইজনের সেলকে শেয়ার করলো। শেয়ার করলে কি হবে? দুইজন মিলে এক হয়ে গেল। এই যে নতুন যে সেলের একটা প্যাটার্ন তৈরি করলো তারা, রুট স্টক একটা সায়ন, একটা রুট স্টক একটা সায়ন, একটা রুট স্টক একটা সায়ন, এই যে সেলের একটা প্যাটার্ন তৈরি করলো, এই প্যাটার্নেই তখন তারা সেলগুলোকে বিভাজিত করতে শুরু করবে। এই প্যাটার্নেই সেলগুলো তখন বিভাজিত হবে, মানে এরপরে যে সেলগুলো ওখানে তৈরি হবে সেটা এরকমই হবে, রুট স্টক সায়ন, রুট স্টক সায়ন, রুট স্টক সায়ন, এভাবে। পরে আবার নতুন করে তারা বিভাজিত হওয়ার পরে তারা নতুন করে এখানে আবার ক্যাম্বিয়াম তৈরি করবে। আগের ক্যাম্বিয়াম ছিল, রুট স্টকের ক্যাম্বিয়াম ছিল এবং হলো স্যাম্বিয়াম ছিল, তারা সব ভুলে গেল, ভুলে গিয়ে দুইজনে আবার এক করে নতুন একটা ক্যাম্বিয়াম তৈরি করলো। সেখানে নতুন করে আবার ভাস্কুলার টিস্যু তৈরি হবে, জাইলেম তৈরি হবে, সেই জাইলেম ফ্লোয়েম যে তৈরি হবে সেইগুলোর প্যাটার্ন কিন্তু রুট স্টক সায়ন, রুট স্টক সায়ন, এই যে প্যাটার্নের সেলগুলো আছে এগুলো থেকে। তো যখন এরকম একটা নতুন ক্যাম্বিয়াম তৈরি হবে এবং নতুন একটা ভাস্কুলার বান্ডেল তৈরি হবে, তখন আগের যে ক্যাম্বিয়াম গুলো ছিল এগুলো কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। নতুন এই ক্যাম্বিয়ামের মাধ্যমে এবং নতুন এই জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে তখন পানি এবং খাদ্য, মিনারেল এগুলো যাতায়াত করবে, মানে করো রুট স্টক থেকে মিনারেলস, তারপর ওয়াটার, এগুলো হলো শুটে যাবে এবং সায়ন থেকে যে খাদ্য তৈরি হবে সেটা আবার রুট স্টকে আসবে। এই যে নতুন একটা ব্রিজ তৈরি হইলো, এর ফলে কি হলো, আগের যে আমার ক্যাম্বিয়ামটা ছিল রুট স্টক এবং সায়নের ক্ষেত্রে সেগুলো ডিঅ্যাক্টিভ হয়ে নতুন একটা ক্যাম্বিয়াম তৈরি করলো, যে নতুন একটা পথ তৈরি করলো, সেটা এই দুইটা পার্টকে জয়েন করলো। এর ফলে যেটা হলো, এরা একটা ইন্ডিভিজুয়াল গাছ হিসেবে মাথা তুলে দাঁড়ালো। তারা এখন স্বয়ং সম্পূর্ণ, এখন আলাদা আলাদা পার্ট তাদের আর নেই, তারা দুজনে মিলে এখন এক হয়ে গেছে। ঠিক এই কথাটাই এই জায়গায় ফরমেশন অফ গ্রাফট ইউনিয়ন করার জন্য যে কি কি স্টেপ আছে এই জিনিসটা এই জায়গায় লেখা আছে। আমি প্রথমেই এইটাতে যাইনি, কারণ এখানে গেলে হয়তো একটু কথাগুলো তোমাদের মনে হতে পারে যেটা বোঝা যাচ্ছে না, এই জন্য আমি আগে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আসলে আমরা এখানে একটু দেখি এখানে কি বলছে। এখানে বলছে যে ফার্স্ট স্টেপ হলো কি হবে, ফরমেশন অফ ক্যালাস টিস্যু কনসিস্টিং অফ প্যারেনকাইমা সেলস উইথ দ্য ক্যাম্বিয়াম অফ বোথ স্টক এন্ড সায়ন।
আমি যে লাইনটা বলেছি যে স্টক এবং সায়ন দ্বারা আলাদাভাবে প্যারেনকেমা সেলের একগুচ্ছ টিস্যু তৈরি হবে আর কি প্যারেনকেমা সেল দিয়ে। দেন স্টেপ 2 তে কি হবে? ইন্টারমিংলিং এন্ড ইন্টারলকিং। স্পর্শে আসবে এবং একে অপর করে দিবে ক্যাম্বিয়াম সেল, নতুন ক্যাম্বিয়াম তৈরি হবে কানেক্টিং উইথ দ্য অরিজিনাল ক্যামস্টক এন্ড সায়ন। স্টক অরিজিনাল যে স্টক এবং সায়নের যে ক্যাম্বিয়াম ছিল সেটার কাছাকাছিতেই নতুন একটা ক্যাম্বিয়াম তৈরি হবে। দেন নিউ ভাস্কুলার টিস্যু তৈরি হবে বাই নিউ ক্যাম্বিয়াম, নতুন ক্যাম্বিয়াম দিয়ে make between the blood tissues of the ম্যাম আপনার কথা বোঝা যাচ্ছে না। নেট চলে গেছে নাকি রে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা আমি যে স্ক্রিন শেয়ার করছি এটা কি আছে না চলে গেছে? চলে গেছে চলে গেছে। আচ্ছা এখন আসছে? জি জি ম্যাম ম্যাম। আসছে। আচ্ছা সামথিং ওয়েন্ট রং, কিছু একটা হয়েছিল যার কারণে আমি অটোমেটিক দেখতে পাইলাম যে এখান থেকে স্ক্রিন শেয়ার চলে গেছে। ওকে, এখন যে মেকানিজমটা বললাম এটাতে কি কারো কোনো প্রবলেম আছে বুঝতে বা ম্যাম বুঝুনি শুনি নাই এরকম কি কিছু। কেউ আসো? ম্যাম শেষের দিকে কি শুনোইনি বলছেন কিছু মানে? সেটা শুনলো। মানে আপনার কথা মানে হয়তো বা শুনে গেছে, আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন। জি ম্যাম। আচ্ছা কোন পর্যন্ত শুনছো তোমরা? হ্যালো তোমরা কি আমার কথা শুনতে পাও? জি ম্যাম এখন শোনা যাচ্ছে। আচ্ছা সম্ভবত আমার এখানে নেটের অনেক ডিস্টার্ব করছে। আমার এখানেই নাকি তোমাদের ওখানে ইন্ডিভিজুয়াল? আমাকে একটু বলবা কি? যদি আমার এখানে হয় তাহলে তোমাদের সবারই শুনতে প্রবলেম হবে। না ম্যাম আপনার সবারই শুনে- প্রবলেম হচ্ছে। মনে হয় আপনার করতেছে প্রবলেম আপনার। সবারই প্রবলেম। ওয়াহিদ আমার কথা শোনা যায়? জি ম্যাম শোনা যায়। আচ্ছা আমি কি ক্লাস কন্টিনিউ করব? জি ম্যাম। আচ্ছা এখন তোমরা শুনছো শেষ পর্যন্ত, মানে কোন পর্যন্ত শুনছো আমাকে সেটা একটু বলো। ম্যাম আপনি স্লাইড দেখে যখন পড়াচ্ছিলেন তখন এর কথাগুলো শোনা যায় নাই। আমি যখন স্লাইড দেখে পড়াচ্ছিলাম, আচ্ছা আমি যখন স্লাইড শুরু করছি এর মধ্যে তোমরা কিছু শোনোনি তাই তো, কিন্তু আমি জি স্লাইডে ম্যাম। যাওয়ার আগে যা বলেছি এগুলো তোমরা শুনেছো? জি ম্যাম। আচ্ছা তাহলে আসো আমি এতক্ষণ যেগুলো বলছি আমরা একটু দেখি আমাদের এই স্লাইডে আসলে কি লেখা আছে। যদি শোনা না যায় হ্যাঁ এর মধ্যে আমাকে একটু জানাবে।
কারণ আমি তো কথা বলছি, এর মধ্যে তো তোমরা তো রেসপন্স হ্যাঁ অথবা না এইগুলো যদি বলো তাহলে আমি বুঝতে পারি যে তোমরা কথা মানে শুনতে পাচ্ছ কিনা। তো দেখা যাচ্ছে যে ভার্চুয়াল ক্লাসে আসলে বোঝা যায় না অনেক সময় যে তোমরা এটা আসলে আচ্ছা এখন ক্লিয়ার? তাহলে আমি বলবো নাকি? জি ম্যাম এখন ক্লিয়ার। ওকে, আচ্ছা আমি যে কথাগুলো বলেছিলাম যে গ্রাফট ইউনিয়নের আসলে মেকানিজমটা কি, দুইটা প্ল্যান্ট পার্ট কিভাবে মেকানিজম করছে সেটা তোমাদেরকে আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করছি। টাইপস অফ গ্রাফটিং এর উপরেও অনেক সময় সাকসেসফুল কতটুকু সাকসেস হবে সেটা ডিপেন্ড করে। যেমন কন্ট্যাক্ট গ্রাফটিং এর ক্ষেত্রে 100% সাকসেস রেট আমরা পেয়ে থাকি, ভিনিয়ারের ক্ষেত্রে একটু কম পাই, প্রায় 90%, ক্লেফটের ক্ষেত্রেও মোটামুটি 80 থেকে 90% আমরা সাকসেসফুল রেট পেয়ে থাকি। ইনভায়রনমেন্টাল কন্ডিশন ডিউরিং গ্রাফটিং, গ্রাফটিং এর সময় যদি ইনভায়রনমেন্টাল কন্ডিশন কেমন থাকে সেটা যদি আমরা চিন্তা না করি, দেখা যাচ্ছে খুব রেইনি সিজন, বৃষ্টি চলছে, এই সময় যদি আমরা গ্রাফটিং করি সে সময় দেখা যায় যে ময়েশ্চার কন্ডিশনের পরিমাণ হয়তো অনেক বেশি থাকে। আবার অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত সানলাইটের নিচে গিয়ে আমরা যদি গ্রাফটিং করি সেখানে দেখা যায় যে গ্রাফট পোর্শন কাটার সাথে সাথে ডেসিকেশন তৈরি হচ্ছে, মানে ময়েশ্চার শূন্যতা তৈরি হচ্ছে। এই এনভায়রনমেন্টাল কেসগুলো যখন ঘটে তখন সেক্ষেত্রে দেখা যায় যে গ্রাফটিংটা সাকসেসফুল নাও হতে পারে। দেন গ্রোথ অ্যাক্টিভিটি অফ দ্য রুট স্টক, রুট স্টকের গ্রোথ অ্যাক্টিভিটির উপরেও ডিপেন্ড করে আমার সাকসেসফুল হবে কিনা। যদি রুট স্টক আমার দুর্বল হয় সেক্ষেত্রে অনেক সময় রুট স্টক পারমিট করতে পারে না, সে সহ্য করতে পারে না এই হলো গ্রাফটিং প্রসেসটাকে, তখন সেই গ্রাফটিংটা আনসাকসেসফুল হয়ে যায়। আরেকটি হলো পোলারিটি, যখন গ্রাফট ইউনিয়ন হয়ে যাওয়ার পর বা গ্রাফট ইউনিয়ন হবে